Hello and assalamu alaikum. Welcome to a special live class at 10 Minute School. আজকের ক্লাসটা হবে ইংলিশ রিডিং টেস্টের উপর। আমি সোহান, আমি 10 Minute স্কুলের স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর এবং মেটা স্কিলস ট্রেনার, এবং আমার সাথে আছে মাহির। আসসালামু আলাইকুম। মাহির আইএলস ট্রেনার। সো আমরা আজকে আইএলস নিয়ে কথা বলবো, এবং আমরা সবাই জানি যে আইএলস এমন একটা এক্সামিনেশন যেটা আমাদের ইন্টারন্যাশনালি কোথাও যাওয়ার জন্য, পড়তে যাওয়ার জন্য, বা কাজ করতে যাওয়ার জন্য, বা মাইগ্রেট করার জন্য কাজে লাগে। সো এই টেস্টটা 4টা ডিফারেন্ট টেস্ট, ছোট সাব টেস্ট থাকে। সো সেই সাব টেস্টের মধ্যে আজকে আমরা রিডিং নিয়ে কথা বলবো। এখন শুরুতে একটা ছোট্ট কোয়েশ্চেন সলভ করি যে আইএলস মানে কি। আইএলস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো this test is used to design our this test is used to test our efficiency of practical English. So আমরা ব্যবহারিক ইংরেজিতে কতটুকু দক্ষ সেটার জন্য আইএলস টেস্টটা আমাদেরকে নেওয়া লাগে। তো এখন যারা যারা দেখছো সবাইকে একটু জিজ্ঞাসা করব যে কে কোথা থেকে আমাদেরকে দেখছো, সবাই একটু জানাও, কমেন্টে জানিয়ে দাও আমাদের। আমি একটু ভিডিওটা অন করি। তোমরা যারা যেখান থেকে ক্লাস করছো, যে ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, কলেজ বা ইউনিভার্সিটি যেখান থেকে ক্লাস করছো, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তোমার অনেক ফ্রেন্ডরা আছে যারা আইএলস দিবে, তাদের কমেন্ট সেকশনে মেনশন করে দাও, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। তোমার অনেক ফ্রেন্ডস, অনেক রিলেটিভসরা আইএলস টেস্টের 4টা সাব টেস্ট থাকে। সেই সাব টেস্টগুলো কি কি? প্রথমটা হচ্ছে লিসেনিং, দেন রিডিং, দেন রাইটিং অ্যান্ড স্পিকিং। এর মধ্যে আজকে আমরা রিডিং নিয়ে কথা বলবো। তবে এর আগে আইএলস নিয়ে কয়েকটা এফএকিউ বা জেনারেলি আমাদের যে জিনিসগুলো জানা উচিত বা আমরা অনেকেই চিন্তা করি সেটা নিয়ে আমরা দেখব। সো ফার্স্টেই কোন আইএলস টেস্টটা আমার দেওয়া উচিত? 2 ধরনের আইএলস টেস্ট দেওয়া যায়। একটা হচ্ছে একাডেমিক, যেটা হায়ার এডুকেশন বা যারা প্রফেশনালি কাজ করতে যান তাদের দেওয়া লাগে, এবং অন্যটা হচ্ছে জেনারেল। জেনারেলটা হচ্ছে যারা মাইগ্রেশনের জন্য যাবেন, অথবা যারা কোনো ধরনের ট্রেনিং বা কাজ করার জন্য যাচ্ছেন, অথবা যারা সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করার জন্য যাচ্ছে, তাদের জন্য জেনারেল ট্রেনিংটা লাগে। তো একাডেমিক আর জেনারেল ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য এটাই যে জেনারেল ট্রেনিংটা আরেকটু সহজ হয় একাডেমিকটার তুলনায়। এখন আমরা আরেকটা জিনিস অ্যাড্রেস করব, সেটা হচ্ছে আইএলস রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগে। ভ্যালিড পাসপোর্ট ছাড়া আইএলস এক্সামিনেশন দেওয়া যাবে না। ইওর ফটোগ্রাফ ইজ নিডেড, এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়, এবং সবশেষে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়। এই 4টা স্টেপ কমপ্লিট করলে আমরা আইএলস এক্সামিনেশন দিতে পারবো। এখন আমরা দেখব আইএলস রিডিং টেস্টটা আসলে কি নিয়ে। হ্যান্ডিং ওভার টু মাহির। হ্যালো এভরিওয়ান, আগে আমি যারা ভাইয়া কমেন্ট করেছে তাদের কথা বলে নিই। অনেকেই তোমরা লাইভ ক্লাসটি জয়েন করেছো, তাদের মধ্যে কিছু মানুষের কথা বলছি। আহনাফ আহমেদ আমাদের জয়েন করেছে, হাসান রাকিব, ফুয়াদ রিজওয়ান, ইবনে মেহেদি হাসান, শেখ মেহজাবিন চিত্রা, মেহজাবিন এশা, মোক্তেকার হোসেন, তিলোত্তমা, জামিল হোসেন। তোমরা অনেকেই লাইভ ক্লাসটি জয়েন করেছো, অনেক ধন্যবাদ তোমাদের। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দাও যে তোমাদের কোনো অ্যাডভাইস, কোনো সাজেশন, কোনো কোয়ারিজ থাকলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার রিলেটিভসদের সাথে। কেউ যদি থাকে এরকম যে আইএলস এক্সাম দিবে, তাদের কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও। এবং আজকে আমরা জানি যে 1 ঘন্টা পরেই রাশিয়ায় কাজান এরিনাতে হতে যাচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে আমাদের আর্জেন্টিনার সাপোর্টার মাহির। আজকের জন্য আমি আর্জেন্টিনা সাপোর্টার, ইউজুয়ালি আমি স্পেন সাপোর্টার, বাট আমি চাই পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা রেখেও তোমরা যারা এখন ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত নিউজ না দেখে আমাদের এই আইএলস ক্লাসটা দেখার জন্য বসছো, তাদের সবাইকে আমরা অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। এবং একটু কমেন্ট থেকে পড়ি কে কথা থেকে বলছে। সো ইমরান তাহসান ইমু বলছে শ্যামলী থেকে, চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ হাসিবুর রহমান, নিশান বলছে গাজীপুর থেকে, শাহজালাল ভার্সিটি থেকে মুরাদ, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা আমাদের সাথে জয়েন করেছো। সো মাহির, আমরা রিডিং পার্টে তাহলে চলে যাচ্ছি। ভাইয়া আইএলস এর 4টা পার্ট, যেটা তোমাদের ভাইয়া বললো। আইএলস এর 4টা পার্টের মধ্যে লিসেনিং, রিডিং, রাইটিং একদিনে হয়, আর অন্য দিনে হয় স্পিকিং এক্সাম। স্পিকিং এক্সাম ইউজুয়ালি তোমার 10 to 15 মিনিটসের মধ্যে হয়ে যায় অন্য দিনে, বাট আরেক দিনে যেটা হয় লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং এক্সাম। লিসেনিং এক্সামের ক্ষেত্রে তোমার টোটাল পাবা টাইম 40 মিনিটস, রিডিং এক্সামের ক্ষেত্রে টাইম পাবা 1 আওয়ার, তুমি টাইম পাবা
1 আওয়ার। এখন রিডিং এক্সামের ব্যাপারে আমরা এটার ফরম্যাট, এটার স্ট্র্যাটেজি, টিপস সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, লেটস গেট স্টার্টেড। IELTS reading test. IELTS reading test is designed to assess a wide range of reading skills including how well you তোমাদের এখানে রিডিং টেস্টের যে ন্যাক, যে অ্যাবিলিটি, যে ক্যাপাবিলিটি, তোমাদের রিডিং টেস্ট ইংলিশে কত ভালো তোমরা, সেটা তোমাদের IELTS রিডিং টেস্ট জাজ করবে। এখানে তাই না, আরও জাজ করবে তোমার প্যাসেজ যেগুলো দেওয়া থাকবে সেগুলো তুমি কত সেন্সটা ভালো মতো বুঝতে পারো, এখানকার মেইন আইডিয়াগুলো প্যাসেজের ডিটেলসগুলো কত ভালো মতো ক্যাচ করতে পারো, এখানে যে ইমপ্লাইড ইমপ্লিসিট মিনিংগুলো থাকে, হুইচ মিনস যে ইনডাইরেক্ট মিনিংটা রাইটার তোমাদের বুঝাতে চায়, প্রকাশ করতে চায়, সেটা তোমরা কত ভালো মতো বুঝতে পারো। অ্যান্ড লাস্টলি রাইটারের যে ওপিনিয়ন অ্যান্ড পারপোজগুলো থাকে সেগুলো কি তোমরা ক্যাচ করতে পারো, এইগুলো রিডিং টেস্ট তোমাদের জাজ করেন, এই বেসিসে তোমাদের মার্ক দেওয়া থাকে। নাও কামস দ্য মার্কিং পার্ট, যেটা ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করে থাকে। IELTS এর টোটাল কিন্তু 40টা কোয়েশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক করে থাকে, আশা করি তোমরা এটা সবাই জানো। বাট অনেকেই এটা জিজ্ঞেস করে থাকে, ভাইয়া যে 40টা মার্ক থাকলে আমাদের এটা ব্যান্ড কিভাবে 9-এ দেওয়া হয়। সো এটার কথা হচ্ছে, তুমি যদি 40-এ 40 পাও তাহলে তুমি 9-এ 9 পাবা, তুমি যদি 40-এ 39 পাও তুমি 8.5 পাবা, তুমি যদি 37 or 38 পাও তুমি 8 পাবা। এভাবে করে IELTS এ মার্কিং দেওয়া থাকে, এভাবে করে তুমি 40তে যত পাও সেটা IELTS এ ব্যান্ড স্কোর রেঞ্জে কনভার্ট করা হয়। সেকশন নিয়ে ডিসকাস করি। IELTS এর টোটাল 3টা সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনের প্যাসেজ থাকে একটা এবং সাথে কিছু কোয়েশ্চেন প্যাসেজ থাকে যেখানে তোমাদের পড়ে কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। টোটাল 3টা প্যাসেজে কিন্তু 2150 থেকে 2750 পর্যন্ত ওয়ার্ড থাকতে পারে। সো ক্যান ইউ গেস এটা কত বড়? তোমাদের টাইম কিন্তু 60 মিনিটস, এর মধ্যে এতগুলো ওয়ার্ড পড়ে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে কিন্তু IELTS রিডিং এ। টাইমিং একটু আগে আমি তোমাদের মেনশন করেছি টাইমিং এর কথা, টাইমিং কিন্তু 60 মিনিটস 1 আওয়ার। একটু আগে কিন্তু আমি বলেছি লিসনিং এর জন্য কত টাইম, 40 মিনিটস। তারপরে রিডিং এক্সাম কত পাচ্ছ তোমরা? 60 মিনিটস। 60 মিনিটস রিডিং এক্সামে আনলাইক লিসনিং এক্সাম তোমাদের কিন্তু কোনো টাইম ইনস্ট্রাকশন দেওয়া হবে না। লিসনিং এক্সামে তোমাদের বলা হবে এক্সাম শেষ, অডিও, এখন তোমরা অ্যান্সার ট্রান্সফার করো, কিন্তু রিডিং এর ক্ষেত্রে এরকম কিচ্ছু বলা হবে না তোমাদের। অনেকেই এই ভুলটা করে ভাইয়া, যে লাস্টে অ্যান্সার ট্রান্সফার করার জন্য, অ্যান্সার শিট থাকে একটা বাই দ্য ওয়ে, সেখানে অ্যান্সার ট্রান্সফার করার জন্য তারা ওয়েট করে এবং তারা সবচেয়ে বড় ভুল করে এটা, কজ এখানে কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় না। 60 মিনিটসের মধ্যে ওদের সবকিছু, তোমাদের সবকিছু অ্যান্সার করতে হবে, কোয়েশ্চেন পড়ে, কোয়েশ্চেন বুঝে, অ্যান্সার বের করে সেটাকে অ্যান্সার শিটে ট্রান্সফার করা, সবকিছু তোমাদের 60 মিনিটসের মধ্যে করতে হবে। সো তো আমরা তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে তুমি IELTS এ কত স্কোর টার্গেট করছো, এটা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাও। সো IELTS 9 পর্যন্ত স্কোর দেওয়া হয়, তোমার টার্গেট ব্যান্ড স্কোরটা কত সেটা তুমি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের থেকে এটা জানতে চাই। কারণ এইটা নিয়ে আমাদের একটা মিসকনসেপশন হয় যেটা আমাদের প্র্যাকটিসের সময় অনেক বেশি হ্যাম্পার করে। সো এই জন্য আমি তোমাদের কাছে জানতে চাই যে কোন স্কোরটা তুমি চাচ্ছ IELTS এ স্কোর করতে। আর এখানে কমেন্ট কিছু পড়ছি। নাজমুল নাদিম বলছে মাইলস্টোন কলেজ থেকে, অর্ণ জাকিরুল বীরশ্রেষ্ঠ, মুন্সি আব্দুর রউফ থেকে, মাইমেনসিং থেকে তারান্নুম, গাজীপুর থেকে জিহান বলছে, সোহান বলছে বরিশাল থেকে, নটরডেম থেকে বলছে তানভীর তামিম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। এবং এখন তোমাদের কাছে জানতে চাচ্ছি যে কোন স্কোর তোমরা টার্গেট করছো। 7 চাচ্ছে টিপু সুলতান, রিডিং এ 7 চাচ্ছে মোহাম্মদ হোসেন, 8 চাচ্ছে লুবনা আক্তার, চাচ্ছ 7, সাবিহা সঞ্জিদা চারু চাচ্ছ, ও বলছে একটু স্লোলি বুঝালে ভালো হবে। আচ্ছা, আমরা একটু স্লোলি, পেজটা আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা আরেকটু স্কুল ডাউন করছি। অলরাইট, তুমি আমাদের তোমার মার্কসটা জানাও সাবিহা, তুমি কত মার্কস পেতে চাও? আমরা স্লোলি বলবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, উই উইল কিপ আওয়ার পেস ইন মাইন্ড। ইউসুফ যেমন বলছে 7 চাচ্ছে, সামিয়া 7 চাচ্ছে, সবাই বেশ সেফ 7 চাচ্ছে। একজনকে আমরা পেয়েছি অ্যাম্বিশাস, তিলোত্তমা দত্ত টুইঙ্কল 7 থেকে 8.5 চাচ্ছে, ভেরি গুড। জিসান চাচ্ছে 7 অথবা 7.5। জেরিন খান একটু দুষ্টামি করে লিখছে স্কোর 7 আপ। এটা কি ব্রাজিল ফ্যানদের জন্য কিছু বলা হলো? না। ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে মুনিয়া খান করেছে কোয়েশ্চেনটা। ভাইয়া আমি গোপালগঞ্জ থেকে বলছি, IELTS এ কোন বুকটা ফলো করলে ভালো হবে সেটা ব্যাপারে যদি একটু বলতেন ভাইয়া। IELTS এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেয়ার আর লটস অফ রিসোর্সেস। আমি যখন পড়েছিলাম তখন কেমব্রিজের যে IELTS সিরিজটা ছিল ওটা আমি সলভ করতাম, ওটার শেষে
সলিউশনগুলো দেওয়া থাকতো। তো সেই সলিউশনগুলোই আমি দেখে বুঝতাম যে কি হয় না হয়। সো তখন লংম্যান নামে আরেকটা বই ছিল, ওটাও আমি কিছুদিন পড়েছি। তো ওই বইটাতে আরও কিছু স্ট্র্যাটেজির কথা বলা ছিল। বাট আই উড সে প্র্যাকটিসের জন্য বই কেন ঠিক আছে, তবে আইএলসের ইনস্ট্রাকশন যদি জানতে চাও তাহলে অনলাইন কিন্তু খুবই ভালো একটা রিসোর্স। অনলাইনে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলেও অনেক কন্টেন্ট দেওয়া আছে। তোমাদের প্রিয় ইনস্ট্রাক্টর শামির মুমতাজিদ সেখানে অনেক কন্টেন্ট দিয়ে রেখেছে অলরেডি। এছাড়াও আইএলস লিজ নামে একটা ওয়েবসাইট আছে, ওখানেও আইএলস নিয়ে অনেক ডিটেইলে বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়া এবং এফএকিউর অ্যান্সার দেওয়া এবং একই সাথে ভিডিও দেওয়া আছে অনেক ধরনের, যেগুলো দেখে তুমি তোমার আইএলস স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবে। আরও ভাই এটার সাথে আইএলস অ্যাডভান্টেজ অনেক একটা গ্রেট ভালো সাইট আইএলস প্র্যাকটিস করার জন্য। এছাড়া 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে তোমরা আইএলস নিয়ে অনেক ভালো ভালো কুইজ পাবে, লিসেনিং রিডিং নিয়ে অনেক ভালো ভালো কুইজ দেওয়া আছে, অনেকগুলো কুইজ দেওয়া আছে, সাথে ব্লগ সেকশনেও সুন্দর সুন্দর বাংলাতেও ইংলিশেও তোমাদের যার যেটা সুবিধা তোমরা সেই ব্লগগুলো চেক করে পড়তে। হাসান আহমেদ জিজ্ঞেস করছে, উইল উই গেট এক্সট্রা 10 মিনিটস ফর ট্রান্সফারিং অ্যান্সার টু অ্যান্সার শিট অন রিডিং মডিউল? এই প্রশ্নের উত্তর মাহির আরেকবার মনে করে। হ্যাঁ, আমি এটা যদিও বলেছি, আবার আমি বলছি ভাইয়া যে লিসেনিং এর ক্ষেত্রে দেওয়া হবে তোমার অ্যান্সারটা শুনে লেখার জন্য কোয়েশ্চেনে, দেন পরে তোমাকে 10 মিনিটস দেওয়া হবে সেই কোয়েশ্চেন পেপার থেকে অ্যান্সারটা রিডিং শিটে অ্যান্সার শিটে তুমি কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না তোমাকে অ্যান্সারটা ট্রান্সফার করার জন্য। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যান্সারটা বের করতে হবে কোয়েশ্চেনে, দেন সেটাকে অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হবে। তো সবকিছু তোমার 60 মিনিটসের মধ্যে করতে হবে, তোমার কিন্তু কোনো ওয়ার্নিং আসবে না। এটা মাথায় রেখে রিডিং এক্সামটা অবশ্যই দিবে। এবার আমরা আসছি আমাদের পয়েন্টটাতে, যে 7 চাচ্ছ, কেউ কেউ 7.5, একজন বলেছে 8 থেকে 9.5। অবশ্যই হার্ড ওয়ার্ক করো, অবশ্যই প্র্যাকটিস হার্ড ওয়ার্ক করো অবশ্যই। এখানে আমি যে একটা ভুল হয় আমাদের, সেটাই আমি বলছি, ইটস জাস্ট এ সাইকোলজিক্যাল থিং, যে আমরা যখন 7 আশা করি, আমরা সবসময় সার্চ করি 7 কিভাবে পাবো, এবং আমাদের মাথায় ওই 7টাকে আমরা সেট করে ফেলি। বাট তোমার যদি 7 টার্গেট থাকে, তুমি 7.5 অথবা 8 এইম করো, তখন তোমার 7টা এক ধরনের গ্যারান্টিড হয়ে আসে, বিকজ দেন ইউ আর পুটিং ইন এক্সট্রা এফোর্ট। তখন যদি একটু ভুলও হয়ে যায় এক্সামে, অ্যাজ উই নো দ্যাট লাইফ ডাজন্ট অলওয়েজ টার্ন আউট অ্যাজ উই ওয়ান্ট লাইফ টু বি, সো তখন কি হয় যে তখন আমাদের একটু যদি কমও আসে, আমি কিন্তু আমার টার্গেটটা পেয়ে গেলাম। সো আমি 7.5 টার্গেট করবো যদি আমি 7 চাই। তুমি যদি 8 চাও, তুমি 8.5 টার্গেট করে পড়াশোনা করো। তুমি 9 ব্যান্ড পেতে হলে কি কি জিনিস জানতে হয় এবং কিভাবে এক্সামটার জন্য অ্যাটেম্পট নিতে হয় সেগুলো নিয়ে স্টাডি করো, তাহলে তোমার কিন্তু 8 পাওয়ার সুযোগটা বেড়ে যাবে, 8.5 পাওয়ার সুযোগটা বেড়ে যাবে। অনেকেই হয়তো বলছে যে সাউন্ডে প্রবলেম পাচ্ছে, তোমরা যদি প্রবলেম পেয়ে থাকো সেটা কমেন্টে জানিয়ে দাও, আর প্রবলেম সলভ হলে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দাও। নেক্সট হচ্ছে ফিয়ার। আইএলস এক্সামিনেশন নিয়ে আমি দেখেছি অনেকের মধ্যে অনেক ভয় কাজ করে, বিকজ সাম অফ দ্য ইনস্টিটিউশনস, এখন অ্যাকচুয়ালি লট অফ দ্য ইনস্টিটিউশনস দে ওয়ান্ট ইউ টু স্কোর সে 7 ইন এভরি ব্যান্ড। সো সবগুলো সাব টেস্টেই 7 চাচ্ছে। এটার কারণে সবাই খুব ভয় পেয়ে যায় যে আমি তো রিডিংয়ে ভালো, কিন্তু আমি তো স্পিকিংয়ে খুব একটা ভালো না, বা আমি লিসেনিংয়ে ভালো না। এটার কারণে ভয় পেয়ে তারা তাদের টেস্টটা গুগলেট করে ফেলে। সো এখানে তোমার প্রথমেই জানতে হবে যে আইএলস এমন কঠিন কোনো এক্সাম না। আমরা শুরুতেই বলছি যে আইএলস টেস্ট করা হয় তোমার প্র্যাকটিক্যাল ইংলিশ নলেজটা জানার জন্য। অনেকে ভাবে আমার তো এত ভোকাবুলারি ভালো না, আমার গ্রামারে তো হয়তো আমি এতটা এক্সপার্ট না যে আমি স্কোরটা পাবো। ওয়েল, তোমার গ্রামারটা এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার এইটাতে একদম অনেক 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 ভালো। যেটা আমরা স্কুলের এক্সামিনেশন অনেক সময় দেখি যে প্রত্যেকটা জিনিস টেস্ট করা হয়, আইএলসে কিন্তু এত কিছু টেস্ট করা হয় না। আইএলস ইজ অ্যাকচুয়ালি comparatively an easy exam for this kind of standardized tests are concerned. So ভয় পাওয়ার কোনো কারণ নেই, don't be afraid of IELTS anymore. সো এই প্রথম দুইটা জেনারিক কথা, যে ফার্স্ট অফ অল তোমার টার্গেট যে স্কোরটা তুমি পেতে চাও তার চেয়ে একটু উপরে এইম করো, এবং আরেকটা হচ্ছে আইএলস নিয়ে যত রকমের ভয় আছে মনে, সব ভয়কে একটা বস্তার মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, নদীতে ফালাই দিয়ে আসো। এবং আমরা এখন যাচ্ছি পরে আমাদের আইএলস এর কোয়েশ্চেন টাইপস কি হয় সেটা নিয়ে কথা বলার জন্য। সো ফার্স্টে আমি স্টার্ট করব শর্ট কোয়েশ্চেন অ্যান্সার্স। এটা একটা কমন প্যাটার্ন অফ আইএলস কোয়েশ্চেন। এখানে যেটা হয়
যে একটা কোয়েশ্চেন করা হয় এবং কোয়েশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে নো মোর দেন 3 ওয়ার্ডস অথবা নো মোর দেন 2 ওয়ার্ডস কোয়েশ্চেনটার অ্যান্সার করতে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমার খেয়াল করতে হবে যে 3 ওয়ার্ডস না 2 ওয়ার্ডস, এটা যখন বলা হচ্ছে ওই ওয়াইজ অ্যান্সার করতে। যদি এমন হয় যে অ্যান্সারটা বড় তাহলে সেটাকে ছোট করে নিয়ে আসতে হবে। এই বিষয়ে আমরা পরে স্লাইডের সামনে আরো অনেক এরকম কথাবার্তা আছে। সো এখন আমরা পরের টাইপটাতে যাব। পরের টাইপে যাওয়ার আগে আমরা নেক্সট টাইপ আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই টাইপে যাওয়ার আগে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো সেটা আমাদের দয়া করে কমেন্টে জানিয়ে দাও এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, তোমার ফ্রেন্ডদের জানিয়ে দাও ভিডিওটি শেয়ার করে। এখন আমরা ডিসকাস করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। আইএলটিএসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অলমোস্ট সেমই, তোমরা স্কুল কলেজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করে আসছো। আইএলটিএসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে কী ডিফারেন্ট? আইএলটিএসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের একটা প্যাসেজের থেকে প্যারাগ্রাফে একটা কোয়েশ্চেন দেওয়া হবে, প্যারাগ্রাফটার মধ্যে কিছু ব্ল্যাঙ্ক থাকবে, লাইক ধরো 5টা ব্ল্যাঙ্ক আছে, এই 5টা ব্ল্যাঙ্ক তোমার অ্যান্সার করতে হবে। এইটাই বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অনেক সময় তোমার ক্লু দেওয়া থাকতে পারে, ক্লুয়ের ক্ষেত্রে যেটা হবে যে রেক্টেঙ্গুলার বক্সে উপরে ক্লু দেওয়া আছে, সেখান থেকে তোমার অ্যান্সার করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে হবে। ক্লুর ক্ষেত্রে অনেকে ভাই এটা কিন্তু ভুল করে, এটা অনেকেই তোমরা ভুল করো যে ক্লুয়ের ক্ষেত্রে তোমরা ক্লুটা ডাইরেক্টলি বসায় দাও ব্ল্যাঙ্কের মধ্যে। তুমি মনে করো কি একটা অ্যানসার, ক্লুটা কিন্তু অ্যানসার না, ইটস জাস্ট টু হেল্প ইউ। ক্লুটা কিন্তু মোটেও অ্যানসার না, তোমার অ্যাকচুয়াল অ্যানসার কিন্তু পুরোটুক প্যাসেজের প্যারাগ্রাফের মধ্যে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, তুমি প্যাসেজে যাবা, যেই প্যারাগ্রাফ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে তুমি সেটা খুঁজে বের করো, খুঁজে বের করার পর তুমি সেটা পড়ে দেখো, সেটা সামারিটা বুঝো, দেন সেখান থেকে ক্লুগুলো পড়ো, দেন ক্লুগুলো থেকে অ্যান্সার করো। কজ এখানে কিছু এক্সট্রা ক্লু থাকবে যেটা তোমাকে কনফিউজ করে দেবে, অনেকে এটা কারণে কনফিউজ হয়ে যায় ভাইয়া, এর কারণে তুমি ওই ভুল অ্যান্সারটা দিলে তোমার মার্কস ডিডাক্টেড হবে। সো অবভিয়াসলি ফার্স্টে তোমার প্যাসেজ পড়তে হবে, প্যাসেজ পড়ে আইডিয়া নিয়ে ক্লুগুলো দেখতে হবে, দেন তোমার ব্ল্যাঙ্কগুলো অ্যান্সার করতে হবে। অনেক সময় ক্লু থাকে না, তোমার জাস্ট ব্ল্যাঙ্কগুলো দেওয়া থাকে, প্যারাগ্রাফ দেওয়া থাকে, তখন তোমার করতে হবে খুঁজে দেখতে হবে প্যাসেজের কোন জায়গা থেকে প্যারাগ্রাফটা আসছে। For that you need to have a clear idea about the summary of the passage. তোমার ক্লিয়ার আইডিয়া থাকবে, তুমি বুঝতে পারবে কোন জায়গা থেকে প্যারাগ্রাফটা আসছে, দেন তুমি ওখানকার সামারি পড়ে দেন তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে যাবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাঝে মাঝে একটা সেন্টেন্সের ক্ষেত্রেও আসতে পারে, অ্যান্ড দ্য সেম রুল অ্যাপ্লাই, সেম টিপ এটার জন্য অ্যাপ্লাই করবা। সেটা হচ্ছে ক্লু দেওয়া থাকলে প্যাসেজ পড়বা, বুঝবা, দেন ক্লু দেখে অ্যান্সার করবা। আর যদি ক্লু না থাকে একটু কষ্ট হতে পারে, কজ এটা জাস্ট একটা সেন্টেন্স, একটা পুরো প্যাসেজ থেকে সেন্টেন্স বের করে পড়া একটু টাইম কনজিউমিং, এই কারণে অনেকে করে কি স্কিপ করে যায়। বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেক মার্ক থাকে, ইউজুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, এটা অনেক কমন একটা কোয়েশ্চেন। সো প্যাসেজটা ভালো মতো পড়বা, খেয়াল করবা কোন পার্ট থেকে সেন্টেন্সটা আসছে, সেই প্যারাগ্রাফটা পড়বা, সেটার উপরে নিচে লাইনগুলো পড়বা, দেন তোমার জন্য কোনো প্রবলেমই হবে না এটা অ্যান্সার করা। নেক্সট তোমাদের মাল্টিপল চয়েস, যেটার ব্যাপারে সোহান ভাইয়া বলবে। মাল্টিপল চয়েস বা এমসিকিউ আমাদের লাইফের খুবই কমন একটা কোয়েশ্চেন টাইপ। আমরা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার জন্য বসছি তারা সবাই জানি যে প্রত্যেকটাতে একটা মাল্টিপল চয়েস অফ কোয়েশ্চেনের একটা সেট থাকে। সো এটাতে সেম প্যাটার্নটাই আমরা আইএলটিএসেও দেখব, যেখানে হচ্ছে একটা কোয়েশ্চেন থাকে এবং 4টা অপশন থাকবে এবং সেটা থেকে আমাদেরকে রাইট অপশনটা চুজ করতে হবে। এর চেয়ে বেশি আসলে এটাতে বলার কিছু নেই, তোমরা দেখলে এটা বুঝতে পারবে। নেক্সটটা হচ্ছে কমপ্লিটিং আ সেন্টেন্স। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্টে এত সুন্দর সুন্দর কোয়েশ্চেন করার জন্য। শুভম ভাই একজন কোয়েশ্চেন করেছে, ভাইয়া সাবিহা সঞ্জিদা চারু কোয়েশ্চেন করেছে, ভাইয়া ঢাকায় আইএলটিএস কোথায় করলে বেটার হবে, মানে অ্যাজ ইন এক্সাম, আই গেস শি মিন দ্যাট যে এক্সাম কোথায় দিলে বেটার হবে, এটার ব্যাপারে কি বলতে চান ভাইয়া? আইএলটিএস দেওয়ার ব্যাপারে আসলে আমি তো ব্রিটিশ কাউন্সিলের থেকে রেজিস্ট্রেশন করেই দিয়েছিলাম। সো এটার ছাড়াও কি আরো কোনো অপশন আছে কিনা আমার? হ্যাঁ, এটা ছাড়া অপশন আছে, তুমি ব্রিটিশ কাউন্সিলের হয়ে এক্সাম দিতে পারো, আইডিপির হয়ে এক্সাম দিতে পারো। ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডে একটা অফিস আছে, ধানমন্ডিতে একটা অফিস আছে, তুমি যেখানে খুশি সেখানে যে রেজিস্ট্রেশন করতে পারো। তুমি আইডিপির হয়েও এক্সাম দিতে পারো, আইডিপির মেইন অফিস গুলশানের 1-এর হামিদ টাওয়ারে আইডিপির মেইন অফিস, সেখানে যে রেজিস্ট্রেশন করতে পারো। বিসাইডস জিগাতলায় উইংস নামে একটা ইনস্টিটিউশন আছে যেখানে আইএলটিএসের ব্রিটিশ কাউন্সিল রেজিস্ট্রেশন করানো হয়ে থাকে, সেখানে যেও তুমি করতে পারো। ধানমন্ডি 28-এ ড্যাফোডিলের এখানে আইডিপির রেজিস্ট্রেশন করানো হয়, সেখানেও যে তুমি রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশনে কী কী লাগবে সোহান ভাই অলরেডি তোমাদের বলে দিয়েছে। সো দেরি কেন, যদি আইএলটিএস দিতে চাও এখনই যে রেজিস্ট্রেশন করে ফেলো আইএলটিএস এক্সামের জন্য। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাচিং হেডিংস টু প্যারাগ্রাফস। দিস ওয়ান ইজ আ বিট অড। কেন এটা অন্যগুলোর চাইতে আলাদা? কারণ বাকি সবগুলো কোয়েশ্চেনের যে সিরিয়াল থাকে সেটা আমাদের আইএলটিএসের এই রিডিং টেস্টে যেই সিকোয়েন্সটা থাকে সেই সেম সিকোয়েন্সটা মেনটেন করে বানানো হয়, কিন্তু
ম্যাচিং হেডিংসের ক্ষেত্রে দেখা যায় যে আগে পরে করে দেওয়া থাকে, সো এটা নন সিকোয়েন্সিয়াল হয়। কি করতে হয়, এখানে কয়েকটা হেডিং দেওয়া থাকে, 6টা 8টা হতে পারে, সেটা ধরো যে 6টা যদি হেডিং দেওয়া থাকে, এই পাশে 10টা অপশন থাকে এবং বলা হয় এই 10টার মধ্যে এই 6টা হেডিংয়ের সাথে কোনগুলো ম্যাচ করছে। এবং অবশ্যই মনে রাখতে হবে একটা ব্যাপার, যে একটা হেডিংয়ের সাথে কিন্তু একটা অ্যান্সারই ম্যাচ করবে। তাতে কি বুঝতে পারছো সমস্যাটা কোথায়? তুমি যদি বাই এনি চান্স একটা হেডিংয়ের সাথে একটা কোয়েশ্চেন ম্যাচ করতে ভুল করে ফেলো, তার মানে কিন্তু আরেকটা কোয়েশ্চেনকেও তুমি ভুল অ্যান্সারে নিয়ে গেলা, তাতে দুইটা মিনিমাম ভুল হচ্ছে। এবং বাই চান্স যদি আরো খারাপ অবস্থা হয়, সেটার সাথে তুমি আরো একটাকে সোয়াপ করে ফেলো, তখন কিন্তু তোমার মিনিমাম 4টা ভুল হচ্ছে। এবং এভাবেই অনেকেই খুব সহজে অনেকগুলো মার্ক হারিয়ে ফেলে এবং টের পাওয়ার আগেই। সো অবশ্যই এই দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে আমি জানি যে সিকোয়েন্সিয়ালে আছে, সো আমি এ এর জন্য শুরু থেকে দেখা শুরু করব, বি এর জন্য আরেকটু পর থেকে দেখা শুরু করব। কিন্তু এই হেডিংয়ের ক্ষেত্রে আমি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করব এবং আমি মনোযোগ দিয়ে খেয়াল করব যে কোনটা কোন পার্ট থেকে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। হেডিংয়ের ক্ষেত্রে ভাইয়া তোমাদের কিন্তু 2-3টা এক্সট্রা হেডিংও থাকতে পারে, জাস্ট টু কনফিউজ ইউ আউট। অনেক সিমিলার একটা ধরো একটার অ্যান্সার প্যারাগ্রাফে, সেটার সাথে যে হেডিং যাবে ওইটাই সিমিলার আরেকটা হেডিং থাকতে পারে। সো তোমার প্যারাগ্রাফটা ভালো মতো করে বুঝতে হবে কোন হেডিংয়ে কি মিন করছে, এর কোনো ইমপ্লাইড মিনিং আছে নাকি, এবং বুঝে অ্যান্সার করতে হবে। ভাই আমরা মনে হয় একটা পয়েন্ট কমপ্লিটিং আ সেন্টেন্সটা মিস করে গিয়েছি, সেটার ব্যাপারে তাহলে বলে দিই। আচ্ছা, এখন আমরা ডিসকাস করব কোয়েশ্চেন টাইপ কমপ্লিট আ সেন্টেন্স নিয়ে। আমি তোমাদের একটু আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সম্পর্কে বলেছি, তোমরা শুনেছো। এখন কমপ্লিট আ সেন্টেন্স বেসিক্যালি অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতোই। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে তুমি অ্যান্সার করবা অ্যান্ড ইট উইল কমপ্লিট আ সেন্টেন্স। এটা সাধারণত ব্ল্যাঙ্কগুলো শেষে থাকে অর শুরুতে থাকে, মোস্টলি শেষে থাকে। এখানে তুমি একটা আর দুইটা আর তিনটা ওয়ার্ড দিয়ে এখানে ব্ল্যাঙ্কটা ফুলফিল করে দেন এখানে অ্যান্সার করবা, অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এর কারণে কমপ্লিটিং আ সেন্টেন্স। এটার ক্ষেত্রে অপশনও থাকতে পারে, লাইক মাল্টিপল চয়েস, যেখান থেকে তুমি চুজ করবা, অথবা ক্লুও থাকতে পারে যেখান থেকে তুমি অ্যান্সার করবা, অথবা কিছু নাও থাকতে পারে। তখন তোমার প্যারাগ্রাফ থেকে যে অ্যান্সার খুঁজে বের করে অ্যান্সার করতে হবে। এখন নেক্সট পয়েন্টটা হচ্ছে ম্যাচিং ওপিনিয়ন্স টু নেমস। এই কোয়েশ্চেনটা কম্পারেটিভলি আনকমন, বাট কিন্তু এক্সামে আসে, আর এটা স্টুডেন্টদেরকে অনেক কনফিউজ করে দেয়। তুমি যদি কনফিউজ না হতে চাও, এই পার্টটা কোয়েশ্চেন টাইপের ভালো মতো শুনে নাও। ওপিনিয়ন্স টু নেমস। ওপিনিয়ন্স তোমার একটা রেক্ট্যাঙ্গুলার বক্সে থাকবে। ফর এক্সাম্পল 15 to 20 ওপিনিয়ন্স আছে, সেগুলো তোমার একটা রেক্ট্যাঙ্গুলার বক্সে আছে। দেন নিচে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সে 4টা লেটার আছে ABCD, সেখানে কিছু নেমস আছে, নেমস অর ডেটস অর ইভেন্টস থাকতেই পারে। নেমস ধরো নেমস আছে, তোমার এখন ওপিনিয়ন্সগুলো নেমের সাথে ম্যাচ করতে হবে। এখন অনেকে বলে যে ভাইয়া মাত্র 4টা নেম আর 6টা ওপিনিয়ন, আমি এটা কীভাবে ম্যাচ করবো? এটার ক্ষেত্রে ইনস্ট্রাকশন অনেকে পড়ে না, এর কারণে ভুলটা করে থাকে ভাইয়া। ইনস্ট্রাকশন তুমি যদি পড়ো, তুমি ভালো মতো দেখবে যে এখানে যে 4টা নেম আছে এমন কিন্তু বলে দেয়নি যে একটার সাথে একটা হবে। সো 15-এর সাথেও এ হতে পারে, 16-এর সাথেও এ হতে পারে, আর 15-এর সাথেও এ হতে পারে, 17-এর সাথেও এ হতে পারে। সো দুটো অ্যান্সার হতেই পারে, ভয় পাওয়ার কিছু নেই এখানে। আমি একটু অ্যাড করতে চাই যে এই ধরনের প্যাসেজে যেটা থাকে যে এক একটা প্যারাগ্রাফে এক একজন রাইটার বা অথরের অপিনিয়ন নিয়ে বেশ একটু বিশ্লেষণ করা হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে কি হয় যে একজনের তো অপিনিয়ন শুধু একটা লাইন দিয়ে বোঝানো যায় না, সেটা নিয়ে কিন্তু 3-4টা সাবসিকুয়েন্ট সেন্টেন্স থাকে, পরপর কয়েকটা বাক্য থাকে। একটু মনোযোগ দিয়ে যদি আমরা পড়ি, তখন কিন্তু এই 4জন রাইটার বা অথরের এগেনস্টে যে 6টা অপিনিয়ন আছে সেটা আমরা সহজেই মিলিয়ে বসিয়ে দিতে পারবো। তারপরেরটা হচ্ছে ইয়েস, নো অর নট গিভেন। এটা আসলে আমরা যে ট্রু ফলস অ্যান্সার দিয়ে থাকি ঠিক সিমিলার বাট নট এক্স্যাক্টলি দ্য সেম টাইম। এখানে কি করতে হয়, যদি আমাদের প্যাসেজে যে ইনফরমেশন দেয়া আছে সেটার সাথে কোয়েশ্চেনের ইনফরমেশনটা সেম হয়, ম্যাচ করে, তাহলে ইয়েস হবে। যদি এটা কন্ট্রাডিক্ট করে, একদম অপোজিট কিছু হয়, তাহলে এটা নো হবে অথবা ফলস হবে। আর যদি এটা কোনো ধরনের মানে ডিরেক্টলি অপোজিট না হয়, তখন এটা নট গিভেন হবে। অর্থাৎ এটা যদি বলা না হয়ে থাকে তাহলে এটা নট গিভেন হবে। একটা উদাহরণ মাহির তৈরি করেছে তোমাদের জন্য। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন আর ইয়েস নো নট গিভেন অনেকের কনফিউশন হয়ে থাকে। এটা দূর করার জন্য একটা সিম্পল এক্সাম্পল দিই তোমাদের। এক্সাম্পলটা হচ্ছে আয়মান সাদিক হ্যাজ আ রেড কার। ইনফরমেশন এটা তোমার স্টেটমেন্ট দেওয়া আছে, আয়মান সাদিক হ্যাজ আ রেড কার। ওকে, এখন তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে আয়মানস কার ইজ রেড। এখন তুমি চিন্তা করে দেখো তো, এই ইনফরমেশনটা কি স্টেটমেন্ট আমি তোমাদের যেটা বললাম সেটার মধ্যে কি আছে? আয়মান সাদিক হ্যাজ আ রেড কার, আয়মানস কার ইজ রেড।
রেডের কারের আগে কিন্তু রেড ছিল, সো তুমি অলরেডি ইনফরমেশন তোমাকে বলে দিয়েছে যে এখানে কালারটা কি কারের। দেন তোমাকে যখন কোয়েশ্চেন করা হয়েছে আইমানস কার ইজ রেড, এটা কি ট্রু না ফলস? অবভিয়াসলি এটা ট্রু হবে। তোমাদের কি মনে হয় না এটা ট্রু হবে? কারণ দেখো আইমান সাদিক হ্যাজ এ রেড কার, কারের আগে অ্যাডজেক্টিভটা ইউজ করে বলে দিয়েছে এটার কালারটা কি। এখন আমরা আসি, আইমানস কার ইজ ব্লু। এখন এখানে আইমানস কার ইজ ব্লু, বাট কোয়েশ্চেনে ছিল আইমান সাদিক হ্যাজ এ রেড কার। অবভিয়াসলি অ্যান্সারটা ফল্ট, কারণ তোমার তো মিলছে না, এখানে অ্যান্সারটা কন্ট্রাডিক্ট করছে, অ্যান্সারটা পুরোই অপোজিট, এর কারণে এটা ফলস হবে। নট গিভেন, এটার ক্ষেত্রে সবার কনফিউশন হয়, বিলিভ মি আমারও কনফিউশন হয়েছিল দুইটা অ্যান্সারের ক্ষেত্রে, আমিও নিজেও কনফিউজ ছিলাম আইএলটিএস এক্সামের ক্ষেত্রে। বাট সিম্পলি চিন্তা করো, আইমানস কার ইজ ওল্ড, কোয়েশ্চেনে দেওয়া আছে আইমানস কার ইজ ওল্ড। এখন তুমি চিন্তা করে দেখো তো, আমি তো বলেছিলাম আইমান সাদিক হ্যাজ এ রেড কার, এনিহোয়ার ওই সেন্টেন্সের মধ্যে কি লেখা ছিল যে আইমানের গাড়ি ওল্ড কিংবা নিউ, নতুন না পুরান, এরকম কি কোনো ইনফরমেশন দেওয়া ছিল না। কিন্তু তোমার কোয়েশ্চেনে বলা হয়েছে আইমানস কার ইজ ওল্ড, সো এই ইনফরমেশনটা নট গিভেন। এখানে তুমি ফলস দিবা না, ফলস দিলে এটা তোমার ইনকারেক্ট অ্যান্সার হবে। সো এখানে তুমি যেটা দিবা, এখানে অ্যান্সার নট গিভেন হবে। এখানে একটা অনেক সময় ভুল হয়, কারণ এটা কনফিউজিং করার জন্যই এই অপশনটা ইনক্লুড করা হয়েছে আইএলটিএস টেস্টে। তো আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি, সারা ইসলাম বলছে যে রেজিস্ট্রেশনে কি কি লাগে ভাইয়া, আরেকবার বলবেন প্লিজ, মিস দ্যাট পার্ট। রেজিস্ট্রেশনের সম্পর্কে ডিটেল জানতে চাইলে আমাদের ইউটিউবে আইএলটিএস নিয়ে ভিডিও আছে, ওখানে তুমি ডিটেলে জানতে পারবা যে কি কি লাগে আইএলটিএস দেওয়ার জন্য। সো আমরা এটাতে এখন যাচ্ছি না, সরি টু সে। আমরা এখন আইএলটিএস এর রিডিং স্ট্র্যাটেজিসে চলে যাব, যেটা আমাদের আজকের এই সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটাতে আমরা আসলে ডিসকাস করব কিভাবে তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে এবং কিভাবে অ্যান্সার করলে তুমি আইএলটিএস এ তোমার বেস্ট রেজাল্টটা অ্যাচিভ করতে পারবে। ভাই আমরা তার আগে কিছু কোয়েশ্চেন নিয়ে নিই, ভাই অনেকেই কোয়েশ্চেন করছে, অনেক আমাদের অসংখ্য ধন্যবাদ। বলতে চাই যে সবাই ভিডিওটা এখন শেয়ার করো, কারণ আমরা রিডিং স্ট্র্যাটেজিস যখন শেয়ার করা শুরু করব তখন তোমার অনেক ফ্রেন্ড হয়তো যার এটা দরকার সে দেখতে পারবে না, সে জানলো না। সো এখনই তোমার প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার করে ফেলো। তুমি কাউকে ইনবক্সও করতে পারো যাকে তুমি পার্সোনালি চেনো যে সে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, অ্যান্ড প্লিজ ডু দ্যাট। এবং আমরা এখন কিছু কোয়েশ্চেন নিব। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্টে এত সুন্দর সুন্দর কোয়েশ্চেন করার জন্য। একজন কোয়েশ্চেন করেছে ভাইয়া আইএলটিএস কোথায় করলে ভালো হয়, মানে কোন সেন্টারে করলে ভালো হয়। এটার অ্যান্সার তোমাদের আমি দিয়েছি, ভাইয়া দিয়েছিল যে ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি যে কোনো এক জায়গা থেকে করতে পারো। গুলশানে আইডিপির অফিস, ফুলার রোডে অ্যান্ড ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিলের অফিস, সেখানে যে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো। আরও কোয়েশ্চেন আসছে ভাইয়া, কতদিন লাগতে পারে আইএলটিএস এর প্রিপারেশন নিতে, এটার ব্যাপারে যদি কিছু বলতেন ভাইয়া। আসলে এটা ডিপেন্ড করে তোমার অ্যাজ এ স্টুডেন্ট এবিলিটিটা কতটুকু। তুমি যদি ভালো থাকো, অলরেডি ইংলিশে তোমার ভালো হোল্ড যদি থাকে, কমান্ড যদি ভালো থাকে, তাহলে তোমার জন্য আইএলটিএস প্রিপারেশন নিতে 2 মাসও বেশ ভালো একটা সময়। আমি যেমন 2 মাস প্রিপারেশন নিয়ে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম, আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাক্টরি ছিল। আবার অনেকের জন্য এটা 6 মাসও লাগতে পারে। এমনকি আমার এমন ফ্রেন্ডও আছে যার সবগুলো ব্যান্ডে 6 পাওয়ার জন্য 3 বার পরীক্ষা দিতে হয়েছে, এবং দুঃখের বিষয় এখনও সে পারেনি এবং সে এখনও চেষ্টা করছে। সো ইট ডিপেন্ডস, বাট আমি এতটা ডিসকারেজ করবো না তোমাকে, প্লিজ ডোন্ট বি ডিসকারেজড। নিয়মিত যদি পড়ো, আমার ধারণা যে 6 মাসের মধ্যে একজন আইএলটিএস এ ব্যান্ড অ্যাটলিস্ট 6.5 ব্যান্ড আশা করতে পারো। এটা অ্যাকচুয়ালি অনেকটা ডিপেন্ড করে ভাই তোমার ইংলিশের হোল্ড কত স্ট্রং, তুমি ইংলিশে কতটা স্ট্রং। ওয়াই ডোন্ট ইউ গিভ অ্যান এক্সাম, অনেক এক্সাম আছে আইএলটিএস নিয়ে, ইন্টারনেটে অনেক মক এক্সাম আছে, মডেল টেস্ট আছে, একটা দিয়ে দেখো না, দিয়ে দেখলে তো তুমি বুঝবে তোমার আইএলটিএস কত স্ট্রং, তুমি ইংলিশের কত স্ট্রং। এটা বুঝার পর দেন তুমি ডিসাইড করতে পারবা তোমার আসলে কত ডিউরেশন লাগবে এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। এখন আরও কিছু কোয়েশ্চেনে চলে যাই আমরা। ইয়াকুব ইসলাম কমেন্ট করেছে, দেন সারা ইসলাম, মেহেদি হাসান আশিক, অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য। হাসান মাসুদ খান, দেন ইনজাম হাওলাদার, আলামিন ফয়সাল, নাসির উদ্দিন। আমরা এখন তোমাদের কাছে এক্সপেক্ট করব যে আমরা এখন যে টেকনিকগুলো ডিসকাস করব এটা নিয়ে তোমরা যাতে আমাদের কোয়েশ্চেন করো, তাহলে যেটা হবে আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। এবারে আমরা নেক্সট ফেজে চলে যাচ্ছি আইএলটিএস রিডিং স্ট্র্যাটেজিসের, এবং ফার্স্টে হচ্ছে টেকনিক এবং মেথড। সো এখানে ডিপেন্ড করে, এখানে একটা কোয়েশ্চেন এখানে একজন করেছে, সুদীপ্তা রিমি কোয়েশ্চেন করেছে আইএলটিএস এর আদার পার্টসগুলোর লাইভ কি হয়েছে নাকি। আইএলটিএস এর আদার পার্টসে এখনো কোনো লাইভ হয় নাই, এটাই আমরা ফার্স্ট লাইভ আইএলটিএস রিডিং নিয়ে, বাট উই আর প্ল্যানিং যে আমরা অন্যান্য সেকশন নিয়ে ইনশাআল্লাহ ফিউচারে লাইভ ক্লাসেস আনবো। সো স্টে টিউনড। এখন আমরা টেকনিক অ্যান্ড মেথড নিয়ে কথা বলবো। তো দেখা যায় যেহেতু রিডিং পার্ট,
3টা ডিফারেন্ট প্যাসেজ থাকবে এবং প্যাসেজগুলো পড়ে আমার অ্যান্সার দিতে হবে। সেক্ষেত্রে কিছু মানুষ আগে পুরো প্যাসেজটা একটু পড়ে নিতে চায়, পড়ে এটার মিনিংটা বুঝে তারপরে অ্যান্সারগুলোতে আসতে চায়। আবার যারা একটু তাড়াতাড়ি অ্যান্সার করতে চায় এবং যারা আরেকটু এফিশিয়েন্টভাবে উত্তর দিতে চায়, তারা আগে প্রশ্নটা পড়ে নেয়, প্রশ্নটা পড়ে তারপর অ্যান্সার করে। এবং আমিও এই দলের, আমি আগে কিন্তু কোয়েশ্চেনটা পড়তাম যে আচ্ছা এখানে কী লাগবে, তারপর আমি ব্যাক করতাম। তো এটা আসলে সবার সাথে সেম ভাবে কাজ করে না। মাহিরও আমার মতো আমাদের সেম এ কাজ করে, বাট আমিও ফার্স্টে কোয়েশ্চেন পড়ে দেন প্যাসেজ পড়ে দেন আবার কোয়েশ্চেন আসি অ্যান্সার করতে। কিন্তু আমার এরকম একজন স্টুডেন্ট ছিল, হয়তো তোমাদের মধ্যে এরকম অনেকে থাকতে পারে, সে মনে করতো আগে কোয়েশ্চেন পড়াটা টাইম ওয়েস্ট। কেন ভাই আমি আগে কোয়েশ্চেন পড়বো, আমি আগে প্যাসেজ পড়ে বুঝবো, দেন প্যাসেজ থেকে কোয়েশ্চেনে যে অ্যান্সার করবো। অ্যান্ড বিলিভ মি, যখন আমি ওকে আমার কাছে এক্সাম দিল, আমি 2 টেকনিকেই ভাই আমি ওর এক্সাম নিয়েছিলাম। অ্যান্ড ও যেই টেকনিক বললো ফার্স্টে প্যাসেজ পড়ে দেন অ্যান্সার করা, ওইটা অনেক ভালো রেজাল্ট করলো। সো ইট বেসিকলি কামস ডাউন টু দ্য ফ্যাক্ট যে তুমি কোনটায় ভালো করতে পারবা, তুমি কোনটায় প্র্যাকটিস করো, তুমি যেটায় প্র্যাকটিস করো তুমি সেটা ভালো করবা। নট নেসেসারিলি যে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করেছি you'll do good in that. সো তোমার উপর ডিপেন্ড করে এটা। তুমি 2 ভাবেই টেস্টটা দাও। প্রথমে একবার তুমি শুধু প্যাসেজটা পড়ে তারপর অ্যান্সারে আসো, এরপরের বার তুমি আগে কোয়েশ্চেনটা পড়ো, পড়ে তারপর প্যাসেজে গিয়ে তারপর দেখো যে তোমার কোনটাতে বেশি স্কোর আসছে। এটাই হচ্ছে তোমার জন্য আইডিয়াল ওয়ে। সো প্রথমে এই জন্য আমরা এই টেকনিকটা তোমার সাথে ডিসকাস করলাম। আচ্ছা ভাই, আরিফিন খান কমেন্ট করেছে হাউ টু ইমপ্রুভ আইএলস। আমরা সেটা নিয়ে আসলে আজকে ডিসকাস করছি, স্ট্র্যাটেজিগুলো নিয়ে ডিসকাস করছি। এতক্ষণ আমরা টেস্ট ফরম্যাট নিয়ে আলাপ আলোচনা করেছি, এখন আমরা স্ট্র্যাটেজিতে যাচ্ছি। সো স্ট্র্যাটেজিগুলো ভালো মতো ফলো করো, ইংলিশে ওয়ার্ক করো, অবশ্যই ভালো করবে তুমি। প্রশ্নটা আসলে সমুদ্রে কি আছে, হ্যাঁ, অনেক ভাস্ট একটা কোশ্চেন, যেখানে পানি আছে, তুমি কি এখানকার জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে চাও, নাকি এখানে কি ধরনের গাছপালা আছে সেটা সম্পর্কে জানতে চাও, নাকি অনেক ডিটেলে কিন্তু আমরা যেতে পারি। সো আইএলস এ এখন ছোট্ট করে বললে আইএলস এর 4টা সাব টেস্ট থাকে, তার মধ্যে একটা সাব টেস্ট নিয়ে আমরা কথা বলছি আজকে, সেটা হচ্ছে রিডিং। সো এখন রিডিং এর সেকেন্ড যেই স্ট্র্যাটেজিটা মাহির বলবে, ইনস্ট্রাকশনস নিয়ে। এইটা বলার আগে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে, কোনো সাজেশন থাকলে কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট সেকশনে ট্যাগ করে জানিয়ে দাও তোমার ফ্রেন্ডসদের আর রিলেটিভসদের, এবং অবশ্যই নিচে যে শেয়ার বাটন দিয়ে আছে সেটা ক্লিক করতে ভুলবে না, শেয়ার করে তোমার ফ্রেন্ডদের জানিয়ে দাও। এখন এখানে ভাইয়া কোয়েশ্চেন করেছে একজন, আইএলস পড়তে ইংলিশ আর কোনগুলো বেশি পড়তে হয়? বুঝলাম, ইংলিশে কোন পার্টগুলো বেশি পড়তে হয়? বেসিক্যালি তুমি তোমার ইংলিশে ওয়ার্ক করবে, ইংলিশে গ্রামার সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই, গ্রামার আর স্পেলিং অবশ্যই ভালো মতো দেখতে হবে। এগুলো নিয়ে আমরা স্ট্র্যাটেজিতে একটু আলাপ আলোচনা করব। আর অনেক ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য। এখানে সুদীপ্তা রিমি, আমরা অবশ্যই চেষ্টা করব অন্যান্য টপিক নিয়ে লাইভ ক্লাস আনার জন্য। থ্যাংক ইউ জুবাইর হোসেন, আরিফিন খান। আমরা এটা নিয়ে আরও আইএলসের স্ট্র্যাটেজিতে আমরা আলোচনা করব কিভাবে তুমি আইএলস ইমপ্রুভ করতে পারো। সো চলো না আমরা স্ট্র্যাটেজিতে চলে যাই। স্ট্র্যাটেজিতে নেক্সট এখন হচ্ছে ইনস্ট্রাকশন। আমার মতে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। কেন জানো? এই ইনস্ট্রাকশন না পড়ে যে কত স্টুডেন্টরা ভুল করে থাকে। In spite of you knowing the correct answer, you might end up giving the wrong answer just because you did not read the instruction. Instruction-এ ওয়ার্ড লিমিট অনেক ইম্পর্টেন্ট। লাইক ধরো ওয়ার্ড লিমিট দেওয়া আছে, 2টা ওয়ার্ডে বেশি লিখতে পারবে না, বাট অনেকে করে কি 3টা ওয়ার্ড লিখে ফেলে। অ্যান্সারটা কিন্তু ট্রু, বাট তুমি কিন্তু ইনস্ট্রাকশন ফলো করো নাই, সো তোমার এই অ্যান্সারটা ইনকারেক্ট। ফর এক্সাম্পল, একটা ব্ল্যাঙ্কের অ্যান্সার গোল্ড চেইনটা অ্যান্সার তোমার। চেইন মেড অফ গোল্ড কি সেম মিনিং না? সেম মিনিং তো অবভিয়াসলি ভাইয়া সেম মিনিং, তুমিও জানো এটা সেম মিনিং। বাট ইনস্ট্রাকশনে কি দেওয়া ছিল? ইনস্ট্রাকশনে দেওয়া ছিল 2টা ওয়ার্ডে লিখতে হবে। সো গোল্ড চেইনটা তোমার অ্যাকসেপ্টেবল অ্যান্সার, চেইন মেড অফ গোল্ড কিন্তু তোমার অ্যাকসেপ্টেবল অ্যান্সার না, কারণ এটা ইনস্ট্রাকশন ফলো করে না। চেইন মেড অফ গোল্ডটাই লেখা, এটাই তোমার মাথা খাটিয়ে বের করে এটা চেঞ্জ করে তোমার অ্যান্সার লিখতে হবে জাস্ট বিকজ অফ দ্য ইনস্ট্রাকশন। এখন এখানে ইনস্ট্রাকশনে আরও কিছু থাকে, যেমন ক্যাপিটাল লেটার্স, আন্ডারলাইনিং, ইটালিক্স, ফিগার, গ্রাফ, এগুলো কিন্তু তোমার ভালো মতো লক্ষ্য করতে হবে। আরেকটা ক্রিটিক্যাল ইনফরমেশন থাকে ইনস্ট্রাকশনে, যেটা অনেকেই ভুল করে থাকে। ফর এক্সাম্পল, ইনস্ট্রাকশনে দেওয়া থাকতে পারে রাইট 2 words and or a number। এটার ক্ষেত্রে যেটা বোঝায় যে একটা ওয়ার্ড অথবা একটা ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, অথবা 2টা ওয়ার্ড
দুইটা ওয়ার্ড অ্যান্ড দ্য নাম্বার। ফর এক্সাম্পল 126 বেকার স্ট্রিট, 126 বেকার স্ট্রিটে কিন্তু দুইটা ওয়ার্ড একটা নাম্বার। সো এগুলো তোমার অনেক ভালো মতো খেয়াল করতে হবে। এখন ভাই আমরা নেক্সট ইনস্ট্রাকশনে চলে যাই, নেক্সট স্ট্র্যাটেজিতে। নেক্সট হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। সো এই টেকনিকটা আমি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে কখনো জানতামই না যে এভাবে কিছু একটা পড়া যায়। সো স্কিমিং অ্যান্ড স্ক্যানিং দুইটাই হচ্ছে আসলে তাড়াতাড়ি কোনো একটা কিছু পড়বার ওয়ে, কিন্তু দুটার মধ্যে একটা পার্থক্য আছে। স্কিমিং হচ্ছে যখন আমরা একটা প্যাসেজের ওভারভিউটা বোঝার চেষ্টা করছি, মেইন আইডিয়াসগুলো বোঝার চেষ্টা করছি, এবং স্ক্যানিং হচ্ছে যখন আমরা ওই প্যাসেজের কোনো স্পেসিফিক ডিটেইল বোঝার চেষ্টা করছি। যেমন আমরা একটা পুকুরের কথা চিন্তা করি, আমি তোমাকে বললাম যে এই পুকুরে কি আছে, তুমি জাস্ট কি কি প্রাণী আছে আমাকে বলো। হ্যাঁ, তো তুমি দেখলা যে ওখানে মাছ আছে, কচ্ছপ আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রাণী আছে। আবার আমি তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কিমিং, যে ওভারভিউ বুঝে নেওয়া, একটা মেইন আইডিয়া বুঝতে পারা। স্ক্যানিং হচ্ছে যখন আমি বলবো এই পুকুরে কোন মাছটা আছে, কোন প্রজাতির মাছ আছে, তখন কিন্তু তোমাকে আরো ডিটেইলে খেয়াল করতে হবে। সো রিডিং এর সময় আমাদের স্কিমিং এবং স্ক্যানিং দুইটাই করতে হয়, এবং কখন কোনটা করতে হয় সেটাও ইম্পর্টেন্ট। আমরা স্কিমিংটা করে নিই প্যাসেজটা কি নিয়ে সেটা বোঝার জন্য, তাহলে আমাদের একটা ইনিশিয়াল আইডিয়া হয়ে যায়, এবং অনেক কোয়েশ্চেনে কিছু অ্যান্সার চাওয়া হয় যেটা খুবই স্পেসিফিক, যেটা হয়তো কোনো একটা সাল নিয়ে হতে পারে অথবা কোনো একটা অপিনিয়ন হতে পারে, যে ক্ষেত্রে আমাদের ওই পার্টিকুলার অথরের ওই পার্টিকুলার অপিনিয়নটার সাথে ম্যাচ করছে কিনা বুঝতে হয়। ইন দ্যাট কেস উই হ্যাভ টু গো ফর স্ক্যানিং। সো এই দুটার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে পুরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার কোনো মানে হয় না, দরকার নেই। তুমি এখন স্কিমিং করছো অথবা তুমি স্ক্যানিং করছো। সো স্ক্যানিংয়ের ক্ষেত্রে যে পার্টিকুলার কিওয়ার্ডটা তুমি খুঁজছো ওই পুরো প্যাসেজের মধ্যে, সেই কিওয়ার্ডটাই খুঁজতে হবে। বাকি ওয়ার্ড তুমি কি বুঝলা না বুঝলা এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আর যখন তুমি স্কিমিং করছো তখন মেইন কোন ওয়ার্ডগুলো আসছে, কোন ওয়ার্ডগুলো রিপিটেশন হচ্ছে, বারবার দেখতে পাচ্ছ, ওটাতে ফোকাস করো এবং একটা আইডিয়া তৈরি করে ফেলার চেষ্টা করো। যারা পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যায় তারা কখনোই তাদের এক্সামটা ঠিকভাবে শেষ করতে পারবে না, অনেক কষ্ট হবে। শুধুমাত্র যাদের রিডিং স্পিড অনেক অনেক হাই তাদের হয়তো একটা সম্ভাবনা আছে, তারপরেও 3 নম্বর প্যাসেজটা আসলে এত কমপ্লেক্স থাকে, অনেক বড় থাকে, কম্পারেটিভলি অনেক হার্ডার থাকে 3rd নম্বর প্যাসেজ। তো সেটাতে খুব কঠিন হয়ে যায় তুমি যদি প্রতিটা ওয়ার্ড পড়ো। এটা আসলে আমরা অবশ্যই তোমাকে ডিসকারেজ করবো এটা করবার জন্য। তো স্কিমিং এবং স্ক্যানিং কি, এই দুটো জিনিস তোমার আজকে জানা হলো, এবং এটা তুমি অবশ্যই তোমার রিডিং টেস্টের জন্য অ্যাপ্লাই করবে। নেক্সট আমরা যাচ্ছি ভোকাবুলারিতে। এখানে একজন কোয়েশ্চেন করেছে ভাইয়া, শাহাদাত হোসেন, ইংরেজি ভয় লাগলে কি করবো ভাইয়া? এটার ব্যাপারে যদি একটু বলতেন। ইংরেজি ভয় লাগলে নিজেকে প্রশ্ন করো যে বাংলা কি ভয় লাগে? বাংলা কেন ভয় লাগে না? কারণ বাংলাটা আমাদের মাতৃভাষা, ছোটবেলা থেকে আমরা শিখেছি। ছোটবেলায় যখন একটা বাচ্চা ভাষা শিখে তখন তার ওই বুলিটা দেখে আমরা অনেক বলি ওয়াও কি কিউট। বাচ্চাটা যখন ভুল ব্যাকরণে কথা বলে, পানিকে অনেক বাচ্চাই মাম বলে ছোটবেলায়, তো তখন আমরা বলি যে বাচ্চাটা হ্যাঁ কত অ্যাডোরেবল। কিন্তু ইংলিশ যেহেতু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের স্কুলে আমার স্কুলে অ্যাটলিস্ট একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ছিল যে যখনই কেউ ইংলিশে কিছু বলতো আর একটা ছোট ভুল হতো আমরা হা হা করে সবাই ওকে পচানো শুরু করতো। আমি নিজেও কিন্তু বুঝতাম না, সবাই পচানো শুরু করতো, পিরিয়ডে ওকে পচানো হতো কেউ। এই কারণে সবাই ইংরেজি বলতে গেলেই যে তোমার মতো একটা ভয় পেত, এই ভয়টা তৈরি হতো। আমি নিজেও এই ভয়টা পেতাম, কারণ যেহেতু আমি নিজেও হাসতাম, আমার নিজের মধ্যেও ভয় থাকতো। এই কারণে আমি ইংলিশে খুব একটা দুইটার কথা বলে আর কিছু বলতে চাইতাম না। বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট দিস ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। এবং আজকে তুমি চিন্তা করো যে আমেরিকান কেউ যদি বাংলাদেশে এসে সে আমাদের সাথে একদম শুদ্ধ ভাষায় প্রতিটি কথা বলবার চেষ্টা করে, আমাদের কাছে কিন্তু অনেক ফেক মনে হবে যে এই লোকটা আসলে ঠিকভাবে আমাদের ভাষাটা বুঝলো, নকল করার চেষ্টা করছে। মানে ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু হয় না। সো একটু ভুল কিন্তু আমরাও বলার সময় করে ফেলি। আমাদের গ্রামার কিন্তু যখন স্পোকেন ফর্মে থাকে, আমরা যখন বাংলাও বলি, দেখা যায় যে বাংলায় আমরা সবসময় ঠিকভাবে কথাগুলো বলি না, যদি আমরা গ্রামারের দিক থেকে দেখি, ব্যাকরণের দিক থেকে দেখি। সো এই কারণে এই ভয়টার কোনো মানে নেই। নিজেকে প্রথমে এটা বোঝাও যে এটা স্রেফ আরেকটা ভাষা, এখানে আমি অনেক ভুলই করতে পারি, কোনো সমস্যা নেই। আমি শেখার চেষ্টা করব, শিখতে থাকবো, এবং ইংরেজি হোক, বাংলা হোক, ফ্রেঞ্চ হোক, জার্মান হোক, যেই ভাষাই হোক, ভাষার শেখার কিন্তু শেষ নেই। তুমি চাইলে আরও নতুন করে ভোকাবুলারি শিখতে পারো, আরও নতুন গ্রামাটিক্যাল টেকনিক শিখতে পারো। সো শিখতে থাকো এবং প্রয়োগ করতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো, তুমি দেখবে যে ইংরেজি নিয়েও তোমার আর কোনো ভয় থাকবে না। ভাইয়া স্কুলের ক্ষেত্রে যেটা বললেন, তোমাদের এরকম অনেক বন্ধুই থাকতে পারে যে তোমরা ইংরেজি বলতে গেলে ওরা মজা নেয় আর পচায়। সো হোয়াট ইউ শুড ডু ইজ এমন ফ্রেন্ড খুঁজে বের করো যার সাথে তুমি দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলতে পারবে, তোমার ইংলিশ অনেক ইমপ্রুভ হবে। আর অবশ্যই ইংলিশের গ্রামার প্র্যাকটিস করবে, গ্রামারে অনেক ইমপ্রুভ করবে তুমি।
আমরা নেক্সট এসে চলে যাই vocabulary ভোকাবুলারি। এটা একটা অনেক ইম্পর্টেন্ট টপিক। ভোকাবুলারি রিডিংয়ে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রিডিংয়ের প্যাসেজে অনেক টাফ ওয়ার্ডস থাকতে পারে, যার কারণে তুমি হয়তো বুঝবে না এটার মিনিংটা কি। মিনিং না বুঝলে তুমি হয়তো জিসটা ভালো মতো ক্যাচ করতে পারবে না, তখন যে তোমার কোয়েশ্চেনে অনেক অসুবিধা হবে। তখন তুমি কি করবে, সব কঠিন ওয়ার্ড কিন্তু তোমার কোয়েশ্চেনে লাগে না প্যাসেজের, সো তুমি ওটা ইগনোর করতে পারো। আর যদি না বুঝে থাকো তখন তোমার কিছু করার নেই, অ্যান্সারটা পরের জন্য রেখে দাও, জানি তুমি একটা গেস করে উত্তর দিতে পারো, আর পরে এসে বুঝতে পারো যেখানে কি অ্যান্সার হয়, এটা পরে দেখো। আর অবশ্যই অবশ্যই ট্রাই টু ইমপ্রুভ ইউর ভোক্যাব। ইংলিশ ওয়ার্ড পড়ো, ম্যাগাজিন পড়ো, নিউজ পেপার পড়ো, যত পারো ইংলিশের ওয়ার্ড স্টক বাড়াও। ভোকাবুলারি সবগুলো টেস্টে আসলে জড়িত, আইএলটিএস সব টেস্টে ভোকাবুলারি দৈনন্দিন জীবনও ভাইয়া অলওয়েজ ইংলিশের ভোকাবুলারি লাগে। আইমান ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ইভেন আমাদের 10 মিনিট স্কুল ব্লগে তাসফিকের সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো দেখো না কেন। ইভেন ব্লগে অনেক সুন্দর সুন্দর রাইট আপ আছে ভোকাবুলারি নিয়ে, সেগুলো পড়ে ফেলো, অবশ্যই ইনশাআল্লাহ তোমার ভোকাব অনেক ইমপ্রুভ করবে। আমি একটা মজার কোয়েশ্চেন নিতে চাই। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে আইমানের এক্সাম্পলটা দিয়েই একজন জিজ্ঞেস করছে যে ওখানে যদি বলা হয় যে আইমান ইজ এ রিচ ম্যান, তাহলে ইয়েস, নো না নট গিভেন কোনটা হবে? কারণ যেহেতু তার একটা লাল গাড়ি আছে, কেউ ধরে নিতে পারে যে সে রিচ ম্যান, কিন্তু আমরা বলি নাই যে গাড়িটা কাজ করে কি করে না। হয়তো গাড়িটা নষ্ট, ওর গ্যারেজে অনেক বছর পড়ে আছে এবং সেটা ঠিক করার টাকা তার নাই, সেটা হতেই পারে। সো এই কারণে আমরা কিন্তু অ্যাজিউম করব না, আমরা ধরে নিব না যে গাড়ি আছে দেখে কামস ডাউন টু দ্য ফ্যাক্ট যে ইট বেসিক্যালি কামস ডাউন টু দ্য ফ্যাক্ট যে তোমার প্যাসেজে যে ইনফরমেশন থাকবে তুমি জাস্ট সেটা দিয়ে অ্যান্সার করবে, নট উইথ ইয়োর নলেজ। আইএলটিএস তোমার নলেজ টেস্ট করে না, তুমি কতটুকু বুঝো সেটা টেস্ট করে। ডেফিনেটলি। এরপরে টাইমিং খুব ইম্পর্টেন্ট। 60 মিনিটস পাবা তুমি, শুরুতে আমরা বলে আসছি। সো আইডিয়ালি মানুষ কি ভাববে যে 3টা প্যাসেজ 60 মিনিটস, সো 20 মিনিটস ইচ, তাহলে আমার কাজ হয়ে গেল। এখানেই সমস্যাটা হয়, কারণ প্রথম প্যাসেজটা সহজ থাকে, তারপরে প্যাসেজটা আরেকটু কঠিন থাকে এবং 3 নম্বর প্যাসেজটা সবচেয়ে বেশি কঠিন থাকে। তাহলে কমন সেন্সে তুমি বুঝতে পারছো যে 3 নম্বরটার জন্য তোমার একটু হলেও বেশি সময় লাগবে। সে কারণে কি করতে হয়, প্রথম প্যাসেজটার জন্য 20 মিনিট না রেখে আরেকটু কমিয়ে নিয়ে আনতে হয়। প্রথম প্যাসেজটা তুমি যত তাড়াতাড়ি করতে পারবে, পরেরগুলোর জন্য অবশ্যই তোমার আরও বেশি সময় থাকবে। তবে অবশ্যই তাড়াহুড়ো করার কিছু নেই, তাড়াহুড়ো করতে গিয়ে আবার কোয়েশ্চেন ভুল করে ফেলো না, এটাও মাথায় রাখতে হবে। এই পয়েন্টটা এই জন্যই বলা যে তুমি যেহেতু টাইম ক্যালকুলেট করে প্র্যাকটিস করবা, তুমি সবসময় রিডিং প্যাসেজটা 15-16 মিনিটের মধ্যে করে ফেলার চেষ্টা করবা। এমনও হয় আমার যেমন মাঝে মাঝে 13 মিনিট 14 মিনিটও আমি করে ফেলছি। তো এই যে বাকি 6 মিনিটের একটা ব্যাংক পেলাম আমি, এইটা কিন্তু আমার তখন প্যাসেজ 2 এবং 3 ইউটিলাইজ করতে পারবো বেশি কাজে আসে। সো আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনটাতে। কোয়েশ্চেন অর্ডার নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে আইএলটিএস রিডিংয়ে সেটা কি সিরিয়ালি থাকবে নাকি সিরিয়াল ব্রেক হবে? তোমাদের সবগুলো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন টাইপ বাদে সবগুলো কোয়েশ্চেন টাইপ সিরিয়ালি থাকবে, এটা অবশ্যই মনে রাখবে। তোমার 1 নম্বর উত্তর প্যাসেজে যেখান থেকে পাবে তারপরে 2 এর উত্তর পাবে, 3 এর উত্তর না। সো সবগুলো সিরিয়ালি থাকবে, শুধুমাত্র একটা কোয়েশ্চেন টাইপ যেটার ব্যাপারে ভাইয়া তোমাদের ডিসকাস করেছে, সোহান ভাইয়া তখনও বলেছে যে যখন হেডিং ম্যাচিংয়ের সময় আসবে তখন হেডিংগুলো সব উলট পালটভাবে থাকবে, তোমার সেগুলো প্যাসেজের সাথে মিলিয়ে অ্যান্সার করতে হবে। সো জাস্ট এই কোয়েশ্চেন টাইপটা ডিসঅর্গানাইজভাবে থাকে, এর কারণে এই কোয়েশ্চেন টাইপটা অনেকের কাছে কঠিন লাগে। সো আদার দেন দ্যাট সবগুলো কোয়েশ্চেন টাইপ কোয়েশ্চেন অর্ডার সিরিয়ালি থাকে, ওভাবে করে তুমি অ্যান্সার করবে। ভাইয়া পরের স্ট্র্যাটেজিটা। সো আমি আবার একটু মনে করিয়ে দেবো, ভিডিওটা শেয়ার করবার জন্য তোমার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে বা কোনো রিলেটিভ থেকে থাকে ফেসবুকে, যাকে তুমি চিনো যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাকে কিন্তু তুমি ট্যাগও করে দিতে পারো। হয়তো নিজের প্রোফাইলে শেয়ার করতে চাও না, তাকে কমেন্ট সেকশনে ট্যাগ করে দাও, কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দাও এই ভিডিওটা যদি সে দেখে, তাহলে আইএলটিএস নিয়ে তার জ্ঞানটা আরও বাড়বে এবং রিডিং টেস্টটাতে আরও ভালো করতে পারবে। আর অবশ্যই আমি চাইবো তোমরা আরো কোয়েশ্চেন করো, আমরা এখন কোয়েশ্চেন বেশি পাচ্ছি না, ইংরেজি বানান বেশি ভুল হয়, এটার জন্য অবশ্যই স্পেলিং প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। একজন জিজ্ঞেস করেছে ইনজাম হাওলাদার টাইম কিভাবে মেইনটেইন করব? টাইম মেইনটেইন করার জন্য খুবই অবভিয়াস, আচ্ছা তোমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, ঘড়ি মোস্টলি অ্যালাউ করে না, বাট ওইখানে একটা ঘড়ি থাকার কথা। সো তোমাদের আর না থাকলেও তোমাদের টাইম টু টাইম নোটিফিকেশন দিবে যে কতক্ষণ টাইম বাকি, আর তোমরা জিজ্ঞেস করলেও পরে চলে যাচ্ছ। আগে তুমি যখন প্র্যাকটিস করছো তখনই তুমি টাইমিং দিয়ে প্র্যাকটিস করবে, তখনই টাইমার ইউজ করে যদি করো তখন মেইন এক্সামের সময় টাইমটা তুমি অটোমেটিক একটু বুঝতে পারবা। একটু ঘড়ি দেখলেই তোমার জন্য ব্যাপারটা বোঝা সহজ হবে। আর এক্সাম হলের কথা আমি বলছিলাম ভাইয়া, এক্সাম হলে তুমি ইনস্ট্রাক্টরদের জিজ্ঞেস করলেই ওরা তোমাদের টাইম বলে দিবে। সো টাইম নিয়ে এত টেনশন করার দরকার নেই, তুমি জাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করার ট্রাই করবে। আমরা প্রেজেন্টেশনে ফিরে আসি। স্পেলিং অ্যান্ড গ্রামার।
স্পেলিংয়ে যদি ভুল হয়, গ্রামারে যদি ভুল হয়, সাথে সাথে 0 পয়েন্ট। সো স্পেলিং খুবই মনোযোগ দিয়ে শিখতে হবে। আমরা ভোকাবুলারি শেখার সময় অনেকে এই একটা ভুল করি যে শুধু মানেটা বুঝি কিন্তু বানানটা শিখি না। সো ভোকাবুলারি শেখার সময় অর্থের দিকে যেমন মনোযোগ দিচ্ছ, স্পেলিংটার দিকেও তুমি ততটুকুই মনোযোগ দিও, কারণ এখানে যদি ভুল করো তাহলে আইএলসে কিন্তু তুমি 0 পাচ্ছ। এবং আরেকটা হয় ভুল, যেটা হচ্ছে প্লুরাল না সিঙ্গুলার ফর্ম, সেটাই আমরা খেয়াল করি না। অ্যান্সারটা যে চাওয়া হচ্ছে ওখানে টেন্সের কারেক্ট ফর্মটা কি হবে সেটা আমরা খেয়াল করি না। তখন দেখা যায় কি, আমাদের একটা কমন হ্যাবিট আছে, আমি জানি কারণ আমার কিছু ফ্রেন্ড এটা করতো। তারা ইংলিশ পরীক্ষার সময় ওই প্যারাগ্রাফে যে ওয়ার্ডটা থাকতো হুবহু সেই ওয়ার্ডটাই লিখে দিত, যে স্যার তো কিছু মার্কস তো দিয়ে দিবে, দয়া করে হলেও দিয়ে দিবে। সো এটা একটা অনেক ভুল স্ট্র্যাটেজি, কারণ আইএলসে যদি তুমি এটা করো একদম 0 মার্ক। তোমার এখানে পরীক্ষাটাই তোমাকে করা হবে যে তুমি কতটুকু বুঝতে পারছো। সো ওই জিনিসটা যদি তুমি না বুঝতে পারো তাহলে তোমার জন্য ভালো মার্কস পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। পরের পয়েন্টে চলে যাচ্ছি। পরের পয়েন্টে ডোন্ট লিভ ব্ল্যাঙ্কস। এটা বলতে বোঝানো হচ্ছে যে তোমাদের যে উত্তরগুলো থাকবে তোমরা সবগুলো অ্যান্সার করে আসবে, কেননা এখানে তুমি যদি ভুল উত্তর দাও এখানে কিন্তু তোমার মার্কস ডিডাক্টেড হচ্ছে না। তুমি একটা ভুল উত্তরের জন্য 0 পাবে, বাট কোনো মার্কস ডিডাক্টেড হবে না। ফর ইন মাই কেস, আমি 3টা উত্তর শিওর ছিলাম না রিডিংয়ে। আমি 37টার ব্যাপারে শিওর ছিলাম আউট অফ 40, বাট 3টা শিওর ছিলাম না। তার মধ্যে থেকে আমি 3টাই কিন্তু গেস করে দিয়ে আসছি। হয়তো আমার কনফিউশন ছিল, বাট আমি কনফিউশনের মধ্যেই গেস করে দিয়ে আসছি। অ্যান্ড যখন রেজাল্ট পেলাম ভাইয়া, আই গট 39 আউট অফ 40। সো আমার 3টার মধ্যে 2টা কারেক্ট হয়েছিল। সো আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো, তোমরা যদি কনফিউজ থাকো পরের জন্য রেখে দাও, বাট যদি দেখো টাইম নাই, ডোন্ট লিভ ব্ল্যাঙ্ক অ্যান্সার, কোনো ব্ল্যাঙ্ক রাখবা না, ওখানে অ্যান্সার অবশ্যই করবা, গেস করে হলেও অ্যান্সার করে আসবা। সো কোনো ব্ল্যাঙ্ক রাখবা না, কজ ইউ হ্যাভ নাথিং টু লুজ। মার্কস তো ডিরেক্টেড হচ্ছে না, অ্যান্সার করে দাও, সমস্যা কোথায়? আজরাফ একটা প্রশ্ন করেছে, ক্যান ইউ সাজেস্ট সাম ওয়েজ ফ্রম ইউর এক্সপিরিয়েন্স টু ইমপ্রুভ অ্যান্ড এক্সপ্যান্ড নলেজ ইন ভোকাবুলারি? অর্থাৎ ভোকাবুলারি কিভাবে আরও বাড়ানো যায়। কয়েকটা ওয়ে আছে। আমার জন্য যেটা বেশি কাজে লেগেছে সেটা হচ্ছে অন্য কারো সাথে মিলে ভোকাবুলারিটা মুখস্থ করা। তখন যেটা হয়, একজনকে কোয়েশ্চেন করা যায় এবং আরেকজনকে, ও যখন আমাকে কোয়েশ্চেন করছে আমি যখন ভুল করি ও ধরিয়ে দিতে পারে, ওর তখন ওটা শেখা হয়ে গেল। তো যেটা হয় যে যখন এমসিকিউ বা ম্যাচিং দ্য হেডিং বা এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে যেখানে অপশনস থাকে, অপশনসগুলো দেখার সময় কিন্তু আমরা বুঝি যে না এইটা তো একদমই বাদ এবং এটা তো একদমই বাদ, যেটাকে আর কি থিওরি অফ এলিমিনেশন বলে। সো যখনই যেটা বুঝতেছো যে এটা হবেই না, ওটা সাথে সাথে কেটে দাও, যাতে করে যখন তুমি ডিসিশন মেক করছো যে কোনটা রাইট অ্যান্সার হবে তখন যাতে তোমার কোনো ধরনের কনফিউশন না হয়। নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলতে যাচ্ছি, যেহেতু আমরা নতুন একটা ভিডিও শুরু করেছি, সো এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করে জানিয়ে দাও তোমার বন্ধুদের সাথে এবং ট্যাগ করে দাও যারা আইএলটিএস এক্সাম দিবে। নেক্সট পয়েন্ট হচ্ছে মার্ক দ্য কিওয়ার্ডস। আমাদের কোয়েশ্চেনে এবং প্যাসেজে প্যারাগ্রাফগুলো অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, লাইক নেমস, ডেটস, এগুলো মার্ক করা অনেক ইম্পর্টেন্ট, বিকজ এত বড় প্যাসেজ থাকে, সব পড়া সম্ভব হয়ে উঠে না, আর তুমি টাইমও পাবে না, বিকজ টাইম কনস্ট্যান্ট, টাইমের অনেক লিমিট থাকে। সো তোমার হোয়াট শুড ইউ ডু ইজ, কোয়েশ্চেনে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো মার্ক করবা, তোমার যে প্যাসেজ ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, নেম থাকে, ডেট থাকে, সেগুলো মার্ক করবা। সো তুমি যখন ব্যাক করবা, হুইন ইউ স্কিম থ্রু দ্য প্যাসেজ, তোমার ওই পয়েন্টগুলো তোমার যে চোখে ক্যাচ করবে, তখন তুমি প্যারাগ্রাফগুলো পড়বা। সো অবশ্যই কিওয়ার্ডগুলো মার্ক করবা এবং শেয়ার করে ভিডিওটি তোমাদের ফ্রেন্ডের সাথে জানিয়ে দাও এখনই। নেক্সট পয়েন্টটা ডোন্ট অ্যাজিউম, যেটা নিয়ে একটু আগে আমরা একটু কথা বলে ফেলেছি, যেটা বিশেষ করে নট গিভেন সিনারিওতে তৈরি হয়, যে আয়মানের একটা রেড কার্ড আছে, এখন আয়মান ব্রিচ, ইজ ইট ইয়েস অর নো? এটা কিন্তু নট গিভেন, বিকজ ওইটার সাথে এই রিচের সম্পর্কটা ক্লিয়ারলি বলা নেই। সো কোনো ধরনের অ্যাজাম্পশনে যাওয়ার দরকার নেই। এমনও হয় যে ইনফরমেশন যেটা দেয়া আছে তুমি জানো যে এটা আসলে ঠিক না, কিন্তু যেহেতু প্যাসেজে দেওয়া আছে যে এটাই রাইট ইনফরমেশন এবং যেটা ঠিক না সেটা মিলছে না, সো তুমি প্যাসেজে যা বলা আছে সেভাবেই তোমার অ্যান্সার করো। নিজে থেকে আমি বেশি জানি বা আমার মনে হচ্ছে ওটা হওয়া উচিত, এইটার ক্ষেত্রে ভাই আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। আমার আইএলটিএস এক্সামে একটা টপিক আসছিল কেটি এক্সটিংশন। এই টপিকটা আমি জানি, এই টপিকটা আমার আগে জানা ছিল, আমার সাবজেক্টের সাথে রিলেটেড ছিল, সো আমি অনেক অ্যান্সার জানতাম, বাট আমি অ্যান্সারগুলো না জেনে, না অলরেডি অ্যান্সার করে, আমি প্যাসেজে যে অ্যান্সারগুলো বের করে দেন আমি অ্যান্সার করেছি। দেন আমি দেখতে পারলাম এখানে আমি যে 6টা অ্যান্সার জানতাম তার মধ্যে 2টা ভুল ছিল। ভুল না জানলে আমি অন্য অ্যান্সার জানতাম। সো অবশ্যই নলেজ থেকে অ্যান্সার করবে না, প্যাসেজ থেকে অ্যান্সার করবে, সেখানে সব অ্যান্সার থাকবে। নেক্সট পয়েন্ট ভাইয়া, হাউ টু ট্রান্সফার ইউর অ্যান্সার। আমি আর সোহান ভাই এটাই সাজেস্ট করবো তোমাদের এই লাস্ট ক্রুশিয়াল পয়েন্টে,
যেই সব তুমি যখন কোয়েশ্চেন অ্যান্সারগুলো বের করছো সেগুলো তোমার কোয়েশ্চেন পেপারে বের করো, কোয়েশ্চেন পেপার বের করে সেখানে লিখে ফেলো। তোমার কোয়েশ্চেন পেপার থেকেও জাজ করবে না, কোয়েশ্চেন পেপার নিয়ে নিবে, বাট ওইখানে কেউ মার্কিং করবে না, সম্ভবত কেউ খুলেও দেখবে না। সো সেখানে তুমি অ্যান্সারগুলো লিখে পরে তুমি অ্যান্সারগুলো ট্রান্সফার করে ফেলো না, বিকজ অ্যান্সার শিটে ইরেজ করার থেকে বারবার একবার কোয়েশ্চেন শিটে লিখে দেন লেখাটা কি বেটার না? সো প্যাসেজ 1 পড়ো, অ্যান্সারগুলো কোয়েশ্চেনে বের করো, বের করে অ্যান্সার শিটে লিখে ফেলো, দেন গো অন টু প্যাসেজ 2, find the answers and then again transfer the answers to answer sheet, এভাবে করে অ্যান্সারগুলো করে ফেলো। রাইট, অ্যান্ড দ্য নেক্সট পয়েন্ট, ফাইনালি তোমার টাইম এফিশিয়েন্টলি ইউজ করাটা শিখো এবং বারবার প্র্যাকটিস করো, যত বেশি পারা যায় প্র্যাকটিস করো, এটাই কিন্তু আইএলটিএস এর সবচেয়ে ভালো করার সবচেয়ে মেইন উপায়। সো আমাদের খেলা দেখার প্রায় সময় এসেছে, সেশন শেষ। এদিকে ফাতিন, ঠিক আছে, আর্জেন্টিনা ফ্যান, হেড দাও একটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সেশন, ইট হ্যাজ বিন অ্যামেজিং। সবাইকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ পুরো সেশনটা ধৈর্য ধরে দেখবার জন্য। মাঝখানে যান্ত্রিক গোল ত্রুটি হয়েছে, তারপরেও আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার ফ্রেন্ডদের সাথে জানিয়ে দেবে এবং এই ভিডিওটি থাকবে আমাদের পেজে, থাকবে আমাদের সাইটে আপ হবে, সেখান থেকে যে তোমরা আবার পরে দেখে নিতে পারো। এবং ভাই আমাদের ব্লগের ব্যাপারটা, হ্যাঁ, ব্লগে যেসব পোস্ট দেওয়া আছে সেই পোস্টগুলি পড়লেও তোমরা জানতে পারবে, কনফিউশন ক্লিয়ার হবে। আর খুব বেশি সময় বাকি নেই, আমরা 10 মিনিট স্কুল ব্লগ সেকশনে গেলে এরকম তুমি ব্লগ পাবে যেখানে আমরা আইএলটিএস এ কিভাবে ইমপ্রুভ করা যায় ডিফারেন্ট সাবটেস্টগুলো নিয়ে আলাদা ব্লগ পোস্ট করে রেখেছি। এখানে তোমরা সব আমরা যেগুলো স্ট্র্যাটেজি নিয়ে আলাপ আলোচনা করলাম সবগুলো পাবে এখানে। সো এখানে শামির ভাইয়ের ভিডিও লিস্টে সবকিছু ভিডিওগুলো দেওয়া আছে, এখানে পাবে। সো আমার মনে হয় খেলার সময় এত কাছাকাছি হয়ে গেছে, আমরা ওদের আটকে না রাখি। হ্যাঁ, হোপফুলি আর্জেন্টিনা জিতবে, সো লেটস গেট গোইং ভাইয়া। ওকে, ড্রিম অন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম এন্ড নেভার স্টপ লার্নিং।